স্টুডেন্টস, আজকে আমার টপিক হচ্ছে স্টিলি। তো আমরা যদি একটা স্টেম বা কাণ্ডের যদি একটা সেকশন দেখি এরকম, বা মূলের হোক বা পাতার হোক, তো সেখানে আমরা এরকম একটা স্ট্রাকচার মাইক্রোস্কোপে পাবো, যেখানে সব থেকে বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে এপিডার্মিস। এটা হচ্ছে এপিডার্মিস, এই যে বাইরের লেয়ার এপিডার্মিস। এপিডার্মিসের পর থাকে হাইপোডার্মিস, থাকে কোটেক্স, থাকে বিভিন্ন প্যারেনকাইমার সেল। তো এখানে বিভিন্ন রকমের লেয়ার থাকে। লেয়ারের পর যে ভেতরের লেয়ারটা, সেটা হচ্ছে এন্ডোডার্মিস। এই যে এই লেয়ারটা, এটাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস। এর ভেতরে অনেকগুলো লেয়ার আছে, সেগুলো আমরা ধরছি না। আমরা এই যে ভেতরের লেয়ার, এপি মানে হচ্ছে বাইরে, মানে বহিস্তক, এন্ডোডার্মিস মানে হচ্ছে ভেতরে, অন্তস্তক, এটা হচ্ছে অন্তস্তক। এই এন্ডোডার্মিসের ভেতরে আবার আরও লেয়ার থাকে, পেরিসাইকেল থাকে, তারপর নালিকা বান্ডিল থাকে, জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়ামের সমন্বয়ে গঠিত নালিকা বান্ডিল। ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এন্ডোডার্মিসের পরে পেরিসাইকেল, নালিকা বান্ডিল এবং ভেতরে একটা পয়েন্ট থাকে, সেন্টার পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে পিথ বা মজ্জা। তাহলে এটা হচ্ছে পিথ। পিথ সব স্টেমের ক্ষেত্রে থাকে না, কিছু কিছুর ক্ষেত্রে থাকতে পারে, কিছু নাও থাকতে পারে। তো এই এন্ডোডার্মিস থেকে ভেতরের পিথ পর্যন্ত বা সেন্টার পর্যন্ত পুরোটাকেই বলা হচ্ছে স্টিলি। তাহলে স্টিলি হচ্ছে উদ্ভিদের মূল এবং কাণ্ডে অবস্থিত কেন্দ্রীয় অঞ্চল, যেটা এন্ডোডার্মিস বা পেরিসাইকেল বা পরিচক্র দ্বারা পরিবৃত এবং সংবহন বা ভূমি কলাতন্ত্রের সমন্বয়ে গঠিত। তাকে বলা হচ্ছে স্টিলি। মানে ভাস্কুলার টিস্যু সিস্টেম বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এই দুটোর সমন্বয়ে গঠিত। ভাস্কুলার টিস্যু সিস্টেম কোনটা? শুধু এই জাইলেম ফ্লোয়েমগুলো নিয়ে যে টিস্যু সিস্টেম, নালিকা বান্ডিল নিয়ে শুধু যে টিস্যু সিস্টেম, সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। আর গ্রাউন্ড টিস্যু সিস্টেম হচ্ছে পুরোটা ভাস্কুলার, মানে বাইরের যে আছে, বাইরের হচ্ছে এপিডার্মিস, এপিডার্মাল টিস্যু সিস্টেম বাদ দিয়ে, আর এই ভাস্কুলার বান্ডিলগুলোর টিস্যু সিস্টেম বাদ দিয়ে বাকি যা কিছু আছে সেগুলোই হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম বা ভূমি কলাতন্ত্র। সেটা আমি পড়ানো হয়নি, পরের দিন পড়াবো। তো এই এন্ডোডার্মিস থেকে ভেতরের পুরো জায়গাটাই হচ্ছে স্টিলি, যেটা সংবহন এবং ভূমি কলাতন্ত্রের সমন্বয়ে গঠিত, মেইনলি সংবহন কলাতন্ত্রের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা বলতে পারি স্টিলি কনসিস্ট অফ ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল মানে কি? সেখানে জাইলেম এবং ফ্লোয়েম থাকবে, ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্যাম্বিয়াম মে অর মে নট বি প্রেজেন্ট। পেরিসাইকেল থাকবে, পিত্তাও থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে এই তিনটেই থাকবে, আর না থাকলে নাও থাকতে পারে। তো আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে সিরিজ অফ ইভলিউশন যদি দেখি, মানে একটা উদ্ভিদের ফার্স্টে আমরা দেখলাম এলগি বা শৈবাল। শৈবাল কি? জলে থাকে। তারপর ফাঙ্গি বা ছত্রাক। তো ছত্রাক কি? একদম ভিজে স্যাঁতসেঁতে জায়গায়, পচা জায়গায় জন্মায়। তারপর যে ব্রায়োফাইটা, তাহলে ব্রায়োফাইটা ক্ষেত্রে দেখলাম, ব্রায়োফাইটার ক্ষেত্রে ব্রায়োফাইটা জলেও থাকে, স্থলেও থাকে। এই জন্য ব্রায়োফাইটাকে বলা হচ্ছে এমফিবিয়ান প্ল্যান্ট বা উভচর প্রাণী, উভচর উদ্ভিদ। তারপর যে টেরিডোফাইটা, তারপর টেরিডোফাইটার মধ্যে ফার্স্ট দেখলাম যে এই ভাস্কুলার বান্ডিলটা আছে। তাহলে টেরিডোফাইটা যেহেতু জলে থাকে না, তাই তাকে মূল দিয়ে বা কাণ্ড দিয়ে সে যেভাবে বা পাতার মাধ্যমে জলটা নিজের দেহের মধ্যে মানে সংবাহিত করতে হয়। আর সংবাহিত করতে হয় মানে তার মধ্যে সংবহন কলা আছে, আর সংবহন কলা মানে জাইলেম ফ্লোয়েম, আর জাইলেম ফ্লোয়েম মানে হচ্ছে ভাস্কুলার বান্ডিল। তার মানে ফার্স্ট ভাস্কুলার বান্ডিল আসছে টেরিডোফাইটের মধ্যে। এই জন্য টেরিডোফাইটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে অপুষ্পক, ভাস্কুলার মানে হচ্ছে তার মধ্যে নালিকা বান্ডিল থাকবে। তো ফার্স্ট নালিকা বান্ডিল যুক্ত অপুষ্পক উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইটা। ওই জন্য টেরিডোফাইটাকে বলা হচ্ছে ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট। তারপর উন্নত জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম, এদেরকে বলা হচ্ছে হায়ার প্ল্যান্টস, মানে এরা সব থেকে উন্নত মানের উদ্ভিদ। তাহলে আমরা দেখছি যে ভাস্কুলার বান্ডিলটা ফার্স্ট আসছে টেরিডোফাইটায়, তারপর আসছে জিমনোস্পার্মের ক্ষেত্রে, তারপর আসছে এনজিওস্পার্মের ক্ষেত্রে। টেরিডোফাইটা গুপ্তবীজী আর ব্যক্তবীজী, এই তিনটে উদ্ভিদের ক্ষেত্রে প্রথম মানে আবির্ভাব হচ্ছে টেরিডোফাইটা থেকে। তার মানে স্টিলি আছে, মানে স্টিলির মধ্যে অবশ্যই জাইলেম এবং ফ্লোয়েমের গল্প আছে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমকে নিয়ে কিন্তু মেইনলি বা নালিকা বান্ডিলের গল্পটাই হচ্ছে স্টিলির গল্প।
মানে সেখানে নালিকা বান্ডিল জাইলেম ফ্লোয়েম কেমনভাবে অবস্থিত, সেই এন্ডোডার্মিস থেকে পিথ পর্যন্ত জায়গাটাতে জাইলেম ফ্লোয়েম কেমনভাবে অবস্থিত, এই জায়গাটুকুর এন্ডোডার্মিস থেকে পিথ পর্যন্ত জায়গাটুকুর অ্যারেঞ্জমেন্ট কেমন, সেটাকে নিয়ে বলা হচ্ছে স্টিলির বিভিন্ন রকমের টাইপ। বিভিন্ন স্টিলির ক্ষেত্রে এই জায়গাটা বিভিন্ন রকমের হতে পারে, সেই অনুযায়ী স্টিলিকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তাহলে ফার্স্ট যে দুটো ভাগ হচ্ছে সেটা হচ্ছে প্রোটোস্টিলি আর সাইফোনোস্টিলি। প্রোটো মানে হচ্ছে প্রিমিটিভ বা অনুন্নত টাইপের, যেখানে কোনো পিথ বা মজ্জা থাকে না। তাহলে আমি কি বলেছিলাম, সেন্ট্রালে একটা জায়গা থাকে যেটাকে বলা হচ্ছে পিথ বা মজ্জা। কিন্তু প্রোটোস্টিলি যেহেতু অনুন্নত টাইপের, তাই সেখানে কোনো পিথ বা মজ্জা থাকে না, তাই এটা বলা হচ্ছে লোয়ার ক্লাস। তো আমরা জানি যে টেরিডোফাইটা থেকে স্টার্ট হয়েছে, ভাস্কুলার মানে বান্ডিল বা নালিকা বান্ডিলটা আসছে ফার্স্টে টেরিডোফাইট থেকে, ওই জন্য বলা হচ্ছে টেরিডোফাইটা মানে প্রথম যে স্টিলিটা সেটা তাহলে টেরিডোফাইটে আসবে এবং সেটা অনুন্নত টাইপের। তারপর আস্তে আস্তে উন্নত হবে, সব কিছু শুরুটা একটু খারাপ হয়, তারপর শেষটা ভালো হয়। ইভলিউশনের মাধ্যমে শেষটা উন্নত টাইপের হয়। যেমন সেলের ক্ষেত্রে সেল ফার্স্ট যে সেলটা ছিল প্রোক্যারিওটিক টাইপের অনুন্নত প্রাণীদের, যেটা আগে এসেছিল, তারপর আস্তে 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 ইভলিউশনের মাধ্যমে সেটা ইউক্যারিওটিক টাইপের এসছে। ঠিক সেরকম সেই স্টিলিটাও ফার্স্টে যেটা দেখা দিয়েছে টেরিডোফাইটের ক্ষেত্রে সেটা অনুন্নত টাইপের, ওই জন্য বলা হচ্ছে প্রিমিটিভ স্টিলি, যেখানে কোনো পিথ বা মজ্জা থাকে না। তাহলে আবার টেরিডোফাইটের মধ্যে অনেকগুলো ভাগ আছে। কিছু কিছু টেরিডোফাইট আছে একদম ছোট, মানে তোমরা দেখেছো হয়তো ড্রাইপোটেরিস, আরও বিভিন্ন রকমের টেরিডোফাইট আছে, সেগুলো একদম টেরিস ড্রাইপোটেরিস, সেগুলো একদম ছোট ছোট টাইপের। আবার কিছু কিছু ফার্ন জাতীয় উদ্ভিদ আছে, সেগুলো একদম বড়, মানে বৃক্ষ জাতীয় উদ্ভিদের মতো। তো সেই অনুযায়ী মানে বৃক্ষ না হলেও মানে গুল্ম জাতীয় উদ্ভিদের মতো, কিছু কিছু আছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের মতো। তো সেই অনুযায়ী মানে প্রোটোস্টিলিটা মেইনলি দেখা যায় যেগুলো ছোট ছোট টেরিডোফাইটের ক্ষেত্রে, মানে লোয়ার ক্লাসের টেরিডোফাইট। তাহলে লোয়ার ক্লাসের টেরিডোফাইটের ক্ষেত্রে প্রোটোস্টিলি দেখা যায় যেখানে কোনো পিথ বা মজ্জা থাকে না। কিন্তু ফার্নের ক্ষেত্রে দেখা যায়, ফার্নের ক্ষেত্রে আস্তে আস্তে সাইফোনোস্টিলিটা শুরু হতে থাকে। তাহলে হায়ার ক্লাসের যে ফার্নগুলো আছে তাদের ক্ষেত্রে, বা হায়ার ক্লাসের টেরিডোফাইট, তাদের ক্ষেত্রে আস্তে আস্তে অ্যাডভান্স টাইপের স্টিলি দেখা যায়, যেটা হচ্ছে সাইফোনোস্টিলি। তাহলে প্রোটোস্টিলির মধ্যে কতগুলো ভাগ আছে, একটা হচ্ছে হ্যাপ্লোস্টিলি, অ্যাক্টিনোস্টিলি, আর একটা হচ্ছে প্লেকটোস্টিলি। তাহলে হ্যাপ্লোস্টিলি কাকে বলছে, যেখানে সেন্টারে জাইলেম থাকছে, যেহেতু কোনো পিথ বা মজ্জা থাকে না, তাহলে মাঝখানে জাইলেম এবং জাইলেমকে ঘিরে ফ্লোয়েম। এই চিহ্নটা হচ্ছে জাইলেম, এটা আমি এখানে দেখিয়েছি। রেডটা হচ্ছে জাইলেম, এই ব্ল্যাক আর তার মধ্যে এরকম ফুটকি ফুটকি দিয়ে হচ্ছে ফ্লোয়েম, আর একদম ব্ল্যাক কালারের রাউন্ড এটা হচ্ছে পিথ বা মজ্জা। তাহলে হ্যাপ্লোস্টিলির ক্ষেত্রে সেন্ট্রাল জাইলেমকে ঘিরে থাকছে ফ্লোয়েম। তারপর আসছে অ্যাক্টিনোস্টিলি। তাহলে স্টিলি বলতে মেইনলি এন্ডোডার্মিস থেকে এই মাঝের সেন্ট্রাল রিজিয়নটা পিথ বা মজ্জা, পিথ থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে এন্ডোডার্মিস থেকে ভেতরে যা কিছু আছে সবগুলোই হচ্ছে স্টিলি, মানে মেইনলি নালিকা বান্ডিলকে বোঝাচ্ছে, নালিকা বান্ডিলের অ্যারেঞ্জমেন্টটাকে বোঝাচ্ছে। অ্যাক্টিনোস্টিলি হচ্ছে কি, সেটা পুরো স্টার শেপড, মানে তারার মতো দেখতে, ভেতরে যে জাইলেমটা আছে সেটা তারার মতো দেখতে, এবং জাইলেমকে ঘিরে ফ্লোয়েমগুলো আছে। হ্যাপ্লোস্টিলটা মেইনলি দেখা যায় রাইনিয়া সেলাজিনেল্লা এই স্পিসিসের ক্ষেত্রে হ্যাপ্লোস্টিলিটা দেখা যায়। অ্যাক্টিনোস্টিলিটা দেখা যায় সাইলোটাম, সাইলোটাম স্পিসিসের ক্ষেত্রে অ্যাক্টিনোস্টিলি দেখতে পাওয়া যায়। এবার প্লেকটোস্টিলি হচ্ছে প্লেটের মতো।
মানে এখানে জাইলেমের যে কোষগুচ্ছ আছে সেগুলো হচ্ছে প্লেটের মতো, এই যে এক একটা স্তম্ভের মতো, এবং এর মানে চারপাশে ফ্লোয়েম ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে জাইলেম স্তম্ভকটি প্রস্থচ্ছেদে পৃথক পৃথক প্লেটের মতো এবং তার চারপাশে ফ্লোয়েম ছড়িয়ে আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে প্লেকটোস্টিলি। এটা দেখা যায় লাইকোপোডিয়াম ক্লেভাটাম। তাহলে এগুলো গেল হচ্ছে প্রোটোস্টিলি, যাদের ক্ষেত্রে কোনো পিত বা মজ্জা থাকছে না, এবং জাইলেমটা ফ্লোয়েম কলা দ্বারা আবৃত। প্লেকটোস্টিলি প্রোটোস্টিলি কাকে বলে? যাদের মধ্যে মজ্জা অনুপস্থিত এবং জাইলেম কলা ফ্লোয়েম কলা দ্বারা আবৃত। এরপর আসছে সাইফোনোস্টিলি। সাইফোনোস্টিলির ক্ষেত্রে মানে মজ্জা প্রেজেন্ট, তার মানে এই যে 1 নাম্বার আমি বলেছি পিত প্রেজেন্ট থাকে, এবং এটা দেখা যায় মেনলি আমি বলেছিলাম হায়ার টেরিডোফাইটস বা ফার্নের ক্ষেত্রে আস্তে আস্তে ভাস্কুলার বান্ডেলটা উন্নত হয়, তো তাদের ক্ষেত্রে মানে সাইফোনোস্টিলি দেখতে পাওয়া যায়। তাহলে টেরিডোফাইটা লাইক ফার্নের ক্ষেত্রে জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম, ব্যক্তবীজি আর গুপ্তবীজি এই উদ্ভিদের ক্ষেত্রে, প্লাস হায়ার টেরিডোফাইটা এই উদ্ভিদের ক্ষেত্রে সাইফোনোস্টিলিটা দেখতে পাওয়া যায়। তাহলে এখানে যে হেপ্লোস্টিলি ছিল সেখানে কোনো পিত বা মজ্জা ছিল না, কিন্তু এখানে দেখা যাচ্ছে রাউন্ড শেপের একটা পিত আছে। তাহলে এই পিথের মানে প্রেজেন্ট, তাহলে সাইফোনোস্টিলিকে তাদের জাইলেম এবং ফ্লোয়েমের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্টোফ্লোইক। অ্যাক্টোফ্লোইক বলতে বোঝাচ্ছে পিথ প্রেজেন্ট এবং তাকে ঘিরে থাকছে জাইলেম এবং জাইলেমকে ঘিরে থাকছে ফ্লোয়েম, মানে ফ্লোয়েম কলা জাইলেমকে ঘিরে বাইরের দিকে অবস্থান করছে, আর সেন্ট্রালে থাকছে পিথ বা মজ্জা। এটা দেখা যায় ইকুইজিটাম। অ্যাক্টো মানে হচ্ছে ভিতরে, মানে জাইলেমটা ভিতরে ফ্লোয়েমটা বাইরে। ইকুইজিটামের কাণ্ডর ক্ষেত্রে এটা দেখা যায়। তারপর আসছে এমফিফ্লোইক। এমফিফ্লোইকের ক্ষেত্রে সেন্ট্রালে থাকছে পিথ, একদম কেন্দ্রে, পিথকে ঘিরে থাকছে ফ্লোয়েম, ফ্লোয়েমকে ঘিরে থাকছে জাইলেম, আবার জাইলেমকে ঘিরে থাকছে আবার ফ্লোয়েম। তাহলে এই চিহ্নটা হচ্ছে জাইলেম, রেডটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, আর এটা হচ্ছে পিথ। তাহলে এমফিফ্লোইক সাইফোনো মানে স্টিলি দেখা যায় একদম জাইলেম কলা যেটা আছে, যে জাইলেমকে ঘিরে উভয় দিকে ফ্লোয়েম আছে, মানে জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম বিন্যস্ত থাকছে, মাঝখানে থাকছে পিথ। এমফি মানে হচ্ছে উভয় দিকে, ওই জন্য জাইলেমের উভয় দিকে ফ্লোয়েম, এই জন্য এটাকে বলা হচ্ছে এমফিফ্লোইক। এটা দেখা যায় মেনলি মার্সিলিয়ার ক্ষেত্রে, শুষ্নি শাক মার্সিলিয়া কোয়াড্রিফোলিয়া স্পিসিস। তারপর আসছে ডিকটিওস্টিলি। ডিকটিওস্টিলি মানে এই যে এমফিফ্লোইকটা ছিল, এমফিফ্লোইক যে স্টিলি ছিল সাইফোনোস্টিলি, এই স্টিলিটাই মানে এটা এইভাবে আছে, এটাই যখন এইরকম হয়ে ভাগ হয়ে যাচ্ছে, মানে সেন্ট্রালে জাইলেম থাকছে এবং তাকে ঘিরে ফ্লোয়েম থাকছে, মানে এমফিফ্লোইক সাইফোনোস্টিলি যখন বিভিন্ন খণ্ডে খণ্ডীকৃত হয় পৃথক পৃথক খণ্ডক গঠন করছে এবং মাঝখানে পিঠ থাকছে। তাহলে পিঠের জায়গায় পিঠ বা মজ্জা থেকেই যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে আবার ভাগ হয়ে গেছে, এইভাবে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গিয়ে পৃথক পৃথক খণ্ডাংশে পরিণত হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে সেন্ট্রালে জাইলেম এবং জাইলেমকে ঘিরে মানে মাঝখানে ভেতরের দিকে জাইলেম আছে এবং জাইলেমকে ঘিরে ফ্লোয়েম থাকছে। এই টাইপের স্টিলটাকে বলা হচ্ছে ডিকটিওস্টিলি, যেটা দেখা যায় ড্রাইপোটেরিস স্পিসিসের ক্ষেত্রে। ড্রাইপোটেরিস স্পিসিসটা সবাই দেখেছো, ড্রাইপোটেরিস। এরপর দেখো এটাক্টোস্টিলি। তাহলে এর আগের ক্ষেত্রে কি হয়েছিল? এর আগের ক্ষেত্রে ছিল হচ্ছে ডিকটিওস্টিলি। এবার ডিকটিওস্টিলির ক্ষেত্রে এটা আবার পরিবর্তিত হয়, খণ্ডকগুলি ভেতরের দিকে মানে একদম ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। একদম আগেরটা কি ছিল, একদম রাউন্ড হয়েছিল, রাউন্ড শেপ হয়েছিল, কিন্তু এটা কখনো এই জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে
এবং জাইলেমগুলো থাকছে ভেতরের দিকে, সেন্ট্রালের দিকে, মাঝখানে পিত অবশ্যই থাকবে যেহেতু এটা সাইফোনোস্টিলি, আর জাইলেমটা ভেতরের দিকে, ফ্লোয়েমগুলো বাইরের দিকে, ফ্লোয়েম পরিধির দিকে আর জাইলেম সেন্ট্রালের দিকে, এই দিকে জাইলেমের অভিমুখ। এই টাইপের স্টিলিগুলোকে বলা হচ্ছে এডাক্টোস্টিলি, যেটা মেইনলি দেখা যায় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। নেক্সট আসছে ইউস্টিলি। ইউস্টিলিকে বলা হচ্ছে ট্রু স্টিলি, কারণ এটা একদম উন্নত টাইপের। তাহলে অ্যাক্টোফ্লোইক যে সাইফোনোস্টিলি আছে, সেই সাইফোনোস্টিলি যখন ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে, তাহলে এই স্টিলিটাই, আচ্ছা ইউ স্টিলিটা বুঝতে পারবে না, তাহলে এটা একটা কাণ্ড, কাণ্ডের মধ্যে এটা হচ্ছে একটা পাতা। কাণ্ডের বাইরের লেয়ার হচ্ছে এপিডার্মিস, হাইপোডার্মিস, কোর্টেক্স, এন্ডোডার্মিস, ভেতরে জাইলেম ফ্লোয়েম। এই ভেতরের জায়গাটা হচ্ছে স্টিলি, মানে এন্ডোডার্মিস থেকে ভেতরে পিত পর্যন্ত এই জায়গাটা হচ্ছে স্টিলি, বাইরেটা হচ্ছে এপিডার্মিস। এই জায়গাটা এইখানেও দেখা যাবে, বাইরেরটা এপিডার্মিস, তারপর হাইপোডার্মিস, কোর্টেক্স, এন্ডোডার্মিস, আর এন্ডোডার্মিস, এই যে এই জায়গাটা এন্ডোডার্মিস থেকে পিত, এই জায়গাটা হচ্ছে স্টিলি। পাতার যে পিটিওলটা আছে বা পাতার যে বৃন্তটা আছে, সেক্ষেত্রে কাটলে এই জিনিসটাই দেখা যাবে। তো এখানে পাতার যে নালিকা বান্ডিল আছে, সেই পাতার নালিকা বান্ডিল নিশ্চয়ই কাণ্ডের নালিকা বান্ডিলের সঙ্গে যুক্ত থাকবে, যার ফলে এই পাতা থেকে সংবাহিত জল কাণ্ডে আসবে, বা কাণ্ড দ্বারা সংবাহিত জল পাতার মধ্যে যাবে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে। তার মানে পাতার মধ্যে যে নালিকা বান্ডিল, সেটা এই পর্যন্ত কানেক্ট আছে। তো এটাকেই যদি আমরা এইভাবে কেটে দেই, কেটে দিলে আমরা এই স্ট্রাকচারটা দেখতে পাবো, মানে এই পুরো রাউন্ড শেপটা, যেখানে জাইলেম ফ্লোয়েম দ্বারা বিস্তৃত আছে নালিকা বান্ডিল, আর এটা হচ্ছে পাতার নালিকা বান্ডিল। এবং এই পাতার নালিকা বান্ডিলের সঙ্গে আস্তে আস্তে এই কাণ্ডের নালিকা বান্ডিলে জল সংবাহিত হয়, জল বা খাদ্যবস্তু সংবাহিত হয়। তাহলে এটা হচ্ছে সোলানো স্টিলি, এটা সবথেকে উন্নত টাইপের স্টিলি, যেখানে দেখা যাচ্ছে, মানে এটা দেখা যায় মেইনলি বৃক্ষবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ইউস্টিলিটা দেখতে পাওয়া যায়। তাহলে এই যে পাতার সঙ্গে কাণ্ডের একটা সংযোগ, পাতার যে নালিকা বান্ডিল আছে তার সঙ্গে কাণ্ডের নালিকা বান্ডিল, এই দুটোর সংযোগ, কারণ পাতা থেকে জল সংবাহিত হবে নালিকা বান্ডিলের মাধ্যমে। তো এটাই অ্যাকচুয়ালি দেখানো হয়েছে এখানে। এটা হচ্ছে পাতার স্টিলি আর এটা হচ্ছে কাণ্ডের স্টিলি, মানে পাতার নালিকা বান্ডিল এটা হচ্ছে কাণ্ডের নালিকা বান্ডিল। এই দুটোকেই বলা হচ্ছে, মানে এই দুটো দেখা যায় উন্নত উদ্ভিদের ক্ষেত্রে, সেটাই হচ্ছে এই সোলানো স্টিলি। আর এটাই যখন ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, একটু মাঝে মাঝে একটু মানে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে বা কেটে কেটে যাচ্ছে, তখন সেটা হচ্ছে ইউস্টিলি। মাঝখানেটা হচ্ছে পিত। SI হবে।